এই ইনফ্লেশন বাড়তি জায়গাটা বা আপওয়ার্ড ট্রেন্ডটা যদি আমরা রোধ করতে না পারি, খুব শীঘ্রই আমরা এক্সচেঞ্জ রেট ডিভ্যালুয়েশনের সম্মুখীন হব। এই যে প্রাইভেট সেক্টর ক্রেডিট ড্রপ হয়েছে 4.7% এপ্রিলে, বাংলাদেশের কয়েক দশকের মধ্যে লোয়েস্ট। এটার একটা কারণ অনেক ব্যবসা রাজনৈতিক কারণে বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের দাম বেড়েছে 4-5 দিন আগে, আমি শিওর না যে এটা রাইট টাইম হয়েছে নাকি বাড়ানোর জন্য। ইনফ্লেশনের অভিঘাত, আইএমএফ এর হয়তো প্রেশার ছিল, কিন্তু নেগোসিয়েশনের হয়তো সুযোগ ছিল। অর্থনীতি এবং বাজেট, সেই জায়গায় যদি আমি সংকটগুলোকে একটু ক্যাটাগরাইজ করি, আমি 3টা জায়গায় দেখতে পাচ্ছি সংকটটা। প্রথমে হলো অর্থনীতির ভিত্তি অত্যন্ত দুর্বল, সেটা হলো আমার ম্যাক্রো ইকোনমি, সামষ্টিক অর্থনীতি। এটার এই ভিত্তি দুর্বলতা শুরু হয়েছে 22 সালের মাঝামাঝি সময় থেকে। আমরা সেই জায়গায় ব্যালেন্স অফ পেমেন্ট দিয়ে এটা শুরু হয়েছিল, সেটা এখন ইভলভ করতে করতে আমরা এই মুহূর্তে ইনফ্লেশন এবং ফরেন এক্সচেঞ্জের দুর্বলতা, সেই জায়গাটায় এই ম্যাক্রোর মানে যে অর্থনীতির ভিত্তি, সেই দুর্বলতাটা এই মুহূর্তে এক্সিস্ট করছে। দ্বিতীয় ইস্যুটা হলো অর্থনীতির যেগুলো প্রবৃদ্ধির চালিকা শক্তি, গ্রোথ ড্রাইভার বলি আমরা, পার্টিকুলারলি 3টা জায়গা: প্রাইভেট ইনভেস্টমেন্ট, স্মল বিজনেস, এক্সপোর্টস। এবং এগুলোর যে আউটকামটা হয় সমন্বিত এমপ্লয়মেন্ট, যেটা বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বড় মোস্ট ক্রিটিক্যাল আউটকাম রিকোয়ার্ড, এই পুরো চক্রটা অত্যন্ত স্লাগিশ এই মুহূর্তে, অত্যন্ত দুর্বল অর্থনীতির প্রবৃদ্ধির ধারা। আর তৃতীয় সংকট যেটার উপর দাঁড়িয়ে আছি, বাজেটের জন্য হাইলি রেলেভেন্ট, উপদেষ্টা মহোদয় একটা টার্ম ইউজ করেছিলেন, ভায়াবল স্টেট। আমি একটু ভায়াবল না বলে বলছি কেপেবল স্টেট বা স্টেট কেপেবিলিটি। এখন স্টেট কেপেবিলিটির একটা মানে বড় ভিত্তি কিন্তু ফিসক্যাল ডিসিপ্লিন বা রাষ্ট্রের আর্থিক শৃঙ্খলা। এই শৃঙ্খলাটা, রাষ্ট্রের ফিসক্যাল ডিসিপ্লিনটা এই সরকার যখন দায়িত্ব নেয় তারা ইনহেরিট করেছে একেবারে ভগ্ন ফিসক্যাল ডিসিপ্লিন। সুতরাং আমরা এই বাজেট কিন্তু দিচ্ছি পার্টিকুলারলি 3টা সংকটের মুখে। অর্থনীতির ভিত্তি ম্যাক্রো ইকোনমি গত 18-20 মাসে একটু স্টেবিলাইজ করেছে, কিন্তু অত্যন্ত দুর্বল। গ্রোথ ড্রাইভার্স, চালিকা শক্তি যেগুলো প্রবৃদ্ধির, স্লাগিশ, সবগুলোই নেগেটিভ দিকে যাচ্ছে, আপনারা দেখেছেন। আর থার্ড, স্টেট কেপেবিলিটি উইথ রিগার্ড টু আর্থিক শৃঙ্খলা রাষ্ট্রের, সেটা একেবারে ভগ্ন অবস্থায় আছে। বাজেট থেকে আমাদের এক্সপেকটেশন কি হওয়া উচিত সেটাও বোধহয় একটু ফ্রেম করা দরকার। বাজেট ইজ এ ফিসক্যাল ইনস্ট্রুমেন্ট এবং সবচাইতে ইম্পর্টেন্ট ফিসক্যাল ইনস্ট্রুমেন্ট, কিন্তু ও কিন্তু সব ধরনের সমস্যার সমাধান করতে পারে না। বাজেট অ্যাজ এ ফিসক্যাল ইনস্ট্রুমেন্ট আপনারা সবাই জানেন, বাট তারপরও আমি একটু বলছি। মূলত 3টা জিনিসই তার কার্যকারিতা সীমাবদ্ধ। একটা হলো আপনার ট্যাক্সেশন, আরেকটা হলো পাবলিক স্পেন্ডিং বা পাবলিক ইনভেস্টমেন্ট অ্যালোকেশন, আর থার্ড হলো অর্থনীতির ব্যাপারে সরকারের মিডিয়াম এবং লং টার্ম সিগন্যালিং। এই 3টা বিষয়, এই 3টার বাইরে কিন্তু যে সব ধরনের পলিসি রিফর্ম, সব ধরনের পলিসি অ্যাডজাস্টমেন্ট বাজেট চাইলেও করতে পারবে না। তাহলে এই সংকট এবং এই বাজেটের রেমিট, এইটার রিয়েলিটিতে প্রায়োরিটি এই মুহূর্তে বাংলাদেশের নাম্বার 1 হওয়া উচিত ইনফ্লেশন। কেন বলছি? এই ইনফ্লেশন বাংলাদেশকে চক্রাকার ভিশাস সাইকেলে আটকিয়ে ফেলছে। একদিকে ইনফ্লেশন হাই থাকার কারণে আমার মানে মনিটারি পলিসি কন্ট্রাকশনারি, ইন্টারেস্ট রেট হাই থাকায় বিজনেসের কষ্ট হচ্ছে। আবার এই হাই ইনফ্লেশনের কারণে আমার আভ্যন্তরীণ চাহিদা পড়ে গেছে, ডোমেস্টিক ডিমান্ড, যেটা আবার বিজনেসকে তার আউটপুট বাড়ানো বা সাপ্লাই বাড়ানোর ক্ষেত্রে নিরুৎসাহিত করছে। এই যে প্রাইভেট সেক্টর ক্রেডিট ড্রপ হয়েছে 4.7% এপ্রিলে, বাংলাদেশের কয়েক দশকের মধ্যে লোয়েস্ট। এটার একটা কারণ অনেক ব্যবসা রাজনৈতিক কারণে বন্ধ হয়ে গেছে, আরেকটা কারণ হলো ওভারঅল আপনার অর্থের যোগানের দাম বেড়ে গেছে, ইন্টারেস্ট রেট। বাট আরেকটা বড় কারণ, এবং আমার ধারণা ওইটা এই মুহূর্তে ইট ইজ স্লোলি বিকামিং দ্য বিগার প্রবলেম, সেটা হলো যে বিজনেস চাইলেও তো ঋণ নিচ্ছে না, কারণ ওকে তো বিক্রি করতে হবে। লোকাল মার্কেট আমি বলছি, পার্টিকুলারলি এক্সপোর্ট মার্কেটও কিন্তু স্লাগিশ। সুতরাং আমার আর এই ইনফ্লেশন যত আমার বাড়তে থাকবে, এটা কিন্তু ঊর্ধ্বমুখী। ডিসেম্বর থেকে এক্সেপ্ট ফর মার্চ প্রতিটা মাসে এটা আপওয়ার্ড ট্রেন্ডিং। এই ইনফ্লেশন বাড়তি জায়গাটা বা আপওয়ার্ড ট্রেন্ডটা যদি আমরা রোধ করতে না পারি, খুব শীঘ্রই আমরা এক্সচেঞ্জ রেট ডিভ্যালুয়েশনের সম্মুখীন হব, বড় ডিভ্যালুয়েশন। কারণ এই ইনফ্লেশন আমার ট্রেডিং পার্টনারের সাথে যখন আমার ডিফারেন্সিয়াল বেড়ে যায়, আমার কারেন্সির উপর নিম্নমুখী চাপ হবে, মানে ডিভ্যালুয়েশন প্রেশার হবে। আর ডিভ্যালুয়েশন হলে আমাদের মতো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশের
নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশের, কিন্তু ইনফ্লেশন আবার বেড়ে যাবে। সুতরাং এক নম্বর বিষয় হলো ইনফ্লেশন, দ্বিতীয় হলো এমপ্লয়মেন্ট। এই এমপ্লয়মেন্ট এইটা কিন্তু আমি যেটা বলছি যে বাংলাদেশের দারিদ্রতার হার গত 2-3 বছরে বেড়ে গেছে। যে এই যে স্ট্যাটিস্টিক্সে যে ম্যানিপুলেশন হয়েছিল, এইটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময়ও ঠিক করেনি। আমরা 3 মাস হয়েছে মাত্র, বেশি সময় যায়নি, কিন্তু আমরা আশা করব খুব দ্রুত এটাকে ঠিক করবে। কিন্তু তার সাথে সাথে গত 3 বছরে পভার্টি আনএমপ্লয়মেন্ট এটা যে চেঞ্জ হচ্ছে খারাপের দিকে, এইটার একটা অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স দরকার। আনঅফিসিয়ালি আমরা পিপিআরসির ডেটা থেকে জানি যে আনএমপ্লয়মেন্ট, নিট পপুলেশন এবং পভার্টি তিনটাই ঊর্ধ্বমুখী। সুতরাং এমপ্লয়মেন্ট যদি আমরা না বাড়াতে পারি, একদিকে হচ্ছে এই সবচেয়ে বড় ডেভেলপমেন্ট আউটকামের সঙ্গীন অবস্থা, আরেকটা হলো একটা রাজনৈতিক সরকার তার কমিটমেন্ট টু দ্য পিপল, পার্টিকুলারলি ইয়াং পপুলেশন, সেটা সমস্যায় চলে আসে। এনার্জি কিন্তু আমরা ইরানের কারণে ক্রাইসিসে নেই, আমরা তার আগে থেকেই ক্রাইসিসে। লেট আস বি ভেরি ক্লিয়ার, ইরান যুদ্ধ শুরু হওয়ার আগেই আমাদের পার ডে লোকাল অ্যান্ড ইম্পোর্টেড গ্যাস মিলে 2500-2600 MMCF পার ডে সাপ্লাই ছিল, ডিমান্ড ছিল 3200-3300 MMCF। অ্যাজ এ রেজাল্ট পাওয়ার ডিসরাপশন হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট ডিসরাপশন হয়েছে। ইরান যুদ্ধ এবং পিক সিজন দুইটা মিলে এখন পার ডে ডিমান্ড চলে গেছে 4200 MMCF এ, কিন্তু সাপ্লাই কিন্তু 25-2600 চেয়ে বাড়েনি, বরঞ্চ কিছু ডিসরাপশন হয়ে পার ডে কমে গেছে এলএনজি ইম্পোর্টের জন্য। সেই এনার্জি, এইটার ইম্প্যাক্ট অন ইকোনমি অ্যাজ এ ড্রাইভার অফ ইকোনমি, এটা এটার ইম্প্যাক্ট। সুতরাং এইটাকে আমরা কোনোভাবেই ডিসরাপশন হতে দিব না। অলরেডি গত 2 বছরের ডিসরাপশনে আমাদের আউটপুট অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, এমপ্লয়মেন্টও। সুতরাং আমাদের তৈরি হতে হবে এই বছরটাতে, আগামী ফিসক্যাল ইয়ারটাতে, এখানে কিন্তু আমাদের পার্টিকুলারলি গ্যাস এবং ইম্পোর্টের জন্য অ্যালোকেশন বাড়াতে হবে, সাবসিডি সহ। এটার কোনো গত্যান্তর নেই। আমাদের বিদ্যুতের দাম বেড়েছে 4-5 দিন আগে, আমি শিওর না যে এটা রাইট টাইম হয়েছে নাকি বাড়ানোর জন্য। ইনফ্লেশনের অভিঘাত, আইএমএফ এর হয়তো প্রেশার ছিল, কিন্তু নেগোসিয়েশনের হয়তো সুযোগ ছিল। কিন্তু এনার্জিতে আমার এনার্জি ইম্পোর্ট অ্যালোকেশন এবং এনার্জি জন্য যদি সাবসিডি, বিশেষ করে আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য, এইটা এই ফিসক্যাল বাজেটে আমার বাড়াতে হবে। আমার ফাইনাল প্রায়োরিটি আমি যেটা বলছি, এক্সপোর্ট কম্পিটিটিভনেস। এক্সপোর্ট যথেষ্ট চাপের মুখে। আমার দুপাশে দুজন মানে এক্সপোর্ট সেক্টরের লিডার আছে, নাসিম ভাই এবং হাতিম ভাই। আমরা যদি গত 10 মাস দেখি, এক্সেপ্ট ফর 1 মান্থ, এপ্রিল মনে হয়, প্রতিটা মাসে নেগেটিভ। বাংলাদেশের স্বাধীন এক্সপোর্ট সেক্টরের আনুষ্ঠানিক জন্ম 1979-80 থেকে। তারপরে কোনোদিন কনসেকিউটিভলি 8 মাস বাংলাদেশের এক্সপোর্ট পড়েনি, এবং এপ্রিলে বেড়েই আবার আপনার মেতে পড়ে গেছে। এই এক্সপোর্ট কিন্তু আমাদের লাইফলাইন। ডোমেস্টিক ইকোনমি ইজ অলসো ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের জন্য ওই গ্লোবাল মার্কেট, সেটাকে লেভারেজ করা, আমার যে লার্জ ইয়াং পপুলেশন, লার্জ এমপ্লয়মেন্ট সিকার, ম্যানুফ্যাকচারিং ফর্মালিটিস, ফর্মাল এমপ্লয়মেন্ট বাড়ানো, এবং ফরেন এক্সচেঞ্জ, যেটার উপর আমার এগেইন নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশ হিসেবে আমার ম্যাক্রো ইকোনমির ভিত্তি যেটার উপর নির্ভর করে, এই এক্সপোর্ট চাপে আছে। এই এক্সপোর্টের কম্পিটিটিভনেস, সেটা একটা লং টার্ম কম্পিটিটিভনেস ইমপ্রুভমেন্ট দরকার আছে। সেটা আমরা বলে আসছি অনেক বছর ধরে, ডাইভার্সিফিকেশন ইজ পার্ট অফ দ্যাট। হয়নি, এখন থেকে যদি শুরু করি, মিডিয়াম টু লং টার্ম আউটকাম সময় লাগবে। কিন্তু আগামী বছরটাতে আমার যাতে কোনোভাবে, আমি যখন ম্যাক্রোকে স্টেবিলাইজ করার চেষ্টা করছি আর একটু শক্তভাবে, আমি এটাকে ভালো ক্যাটাগরিতে নিয়ে আসার চেষ্টা করছি, তখন আমার ফরেন এক্সচেঞ্জ সাপ্লাই লাইনে আমি কোনোভাবেই কোনো ডিসরাপশন আনতে দিতে পারবো না, এবং সেই জায়গাটায় এক্সপোর্ট ইজ মোস্ট ক্রিটিক্যাল। রেমিটেন্স গত 1.5 বছর বেশ ভালো করছে, ভালো $3 বিলিয়ন উপর আমরা পাচ্ছি, কারণ টাকা পাচার বন্ধ হয়ে যাওয়ায় হুন্ডির ডিমান্ড পড়ে গেছে, এই জন্য আমরা ফর্মালি বেশি আনছি। স্ট্রাকচারালি কিন্তু রেমিটেন্সের কোনো উন্নতি হয় নাই। মানে আমি বোঝাচ্ছি, আমরা কিন্তু যা লোক পাঠাতাম তার চেয়ে খুব বেশি পাঠাচ্ছি না, আর যেই স্কিল ক্যাটাগরি, মোস্টলি আনস্কিল, সেটার চেয়েও খুব ডিফারেন্ট ক্যাটাগরিতে আমরা পাঠাচ্ছি না। সুতরাং লং টার্মে এই 28% রেমিটেন্স গ্রোথ থাকবে না, এটা গ্যারান্টিড। এটা 5-6% নেমে আসবে। আর সেই জায়গায় যদি আমরা এক্সপোর্টটা ধরে রাখতে না পারি, আমার ফরেন এক্সচেঞ্জ ডিসরাপশন, ফর্মাল ম্যানুফ্যাকচারিং এর আউটপুট ডিসরাপশন, এবং ফর্মাল এমপ্লয়মেন্ট সেক্টর, সবচেয়ে বড় জায়গাটা হলো এক্সপোর্ট সেক্টরে, একটা বড় ডিসরাপশন হবে। কৌশলের জায়গায় আমি 4টা জিনিস বলি। প্রথমে হলো কাঠামো, স্ট্রাকচার, বাজেটের কাঠামো। উপদেষ্টা মহোদয় খুব সঠিকভাবে বলে গেছেন, এই কাঠামো এখন অপারেটিং বাজেট হেভি হয়ে গেছে, হওয়া উচিত ডেভেলপমেন্ট বাজেট হেভি। কিন্তু এটা
বিগত বছরগুলোতে বিগত সরকারের ভুল ফিসকাল পলিসি, পার্টলি হয়তো ইচ্ছাকৃত ভুল বিভিন্ন কারণে, সেইটার কারণে এটা ডেভেলপমেন্ট লাইট, অপারেটিং এক্সপেন্ডিচার বা রেভিনিউ এক্সপেন্ডিচার হেভি হয়ে গেছে। উনি আসলে 17% বলছিলেন বা 15%, টোটাল বাজেটের 15% ইন্টারেস্ট পেমেন্টে যায়, কিন্তু অপারেটিং বাজেটের প্রায় 31%, অলমোস্ট 1/3 ইন্টারেস্ট পেমেন্টে চলে যায়, সাবসিডিতে চলে যায় আর একটা বড় অংশ। সাবসিডি, ইন্টারেস্ট এই দুটো যদি মিলান 50%-এর অলমোস্ট কাছাকাছি আমাদের অপারেটিং বাজেটের টোটাল বাজেটের একটা অংশ চলে যায়। আর ডেভেলপমেন্ট বাজেট, যেটা আমাদের আগামী দিনের গ্রোথ ড্রাইভার রিভাইভ করা, এমপ্লয়মেন্ট রিভাইভ করা, প্রোডাক্টিভ ক্যাপাসিটি, জাতির উৎপাদনশীল ক্ষমতা বাড়ানো, সেটা শুধু অবকাঠামোই নয়, স্কিলস, সোশ্যাল, হিউম্যান ক্যাপিটাল, এডুকেশন, হেলথ, সেই জায়গায় যে আমি অ্যালোকেশন বাড়াবো সেটার আপাতত কোনো সুযোগ নাই, বা স্ট্রাকচারটা ওই দিকে হয়ে গেছে, সুযোগটা আনতে হবে। তো সেইখানে আমাদের কি করতে হবে, আমি আসছি সেখানে ফিসকাল কনসলিডেশনের দরকার আছে। কিন্তু তার আগে আমি বলছি যে এই বছর সাকিব ভাইদের একটা বড় ইস্যু হবে এই গভর্নমেন্টের, মানে একদিকে ইনফ্লেশন বাড়ছে, বাজেটের সাইজ বেশি বা অনিয়ন্ত্রিত বা অবিবেচিতভাবে বাড়লে সেটা আবার ইনফ্লেশনকে বাড়িয়ে দিবে। সুতরাং আমি এইটাকে আরেকদিকে রেভিনিউ অত্যন্ত টাইট, কারণ ইকোনমি তো দুর্বল, রেভিনিউ বাড়াবো কোত্থেকে? সুতরাং আমার এক্সপেন্ড বাজেট যে বড় করব সেটা কি খুবই ক্রিটিক্যাল, যা প্রয়োজনে, যেটা আনএভয়েডেবল সেই জন্য বড় করছি, প্লাস হলো আমি টাকাটা কোত্থেকে পাবো? এই তিনটার ব্যালেন্স, বাজেট সাইজ, ইনফ্লেশন, টাকাটা কোত্থেকে পাবো? ইনডাইরেক্ট ট্যাক্সেশন আমাদের অফিসিয়ালি 68%, কিন্তু আপনি যেটা বলছিলেন ইনকাম ট্যাক্সের TDS 87%, সো দ্যাট অ্যাকচুয়ালি মেক্স আমাদের টোটাল বাজেট যে রেভিনিউ কালেকশন হয় ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি, এটা ইনডিরেক্ট ট্যাক্সেশন 90%-এর উপরে। তো এখন এই অবস্থায় আমি কিভাবে রেভিনিউ বাড়াবো? আর অর্থনীতির ভিত্তি দুর্বল, গত বছর গ্রোথ হয়েছে 3.49% জিডিপির, এই বছর হয়তো 4-এর আশেপাশে থাকবে, নেক্সট ফিসকালে 5 উইল বি ভেরি ডিফিকাল্ট, আমি দেখছি না কিভাবে 5 হয়। তাহলে রেভিনিউ এক্সট্রাকশনের ভিত্তি তো দুর্বল, তাহলে সেই অবস্থায় আমি ব্যালেন্সিং করব কিভাবে? কিন্তু রাজনৈতিক সরকার, তার কমিটমেন্ট আছে ভোটারদের জন্য, নাগরিকদের প্রত্যাশা আছে, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বাড়তে হবে, সেটার জেনুইন প্রেশার আছে। সুতরাং এই ব্যালেন্সিংটা উড বি দ্য বিগেস্ট স্ট্র্যাটেজি। 1 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। ফিসকাল কনসলিডেশন, যেটা আমি বলেছি, রেভিনিউ বাড়ার সুযোগ খুব কম, লোনের জায়গা সংকুচিত হয়ে আছে, কারণ আমাদের অর্থ বছর 20 আর অর্থ বছর 25, জাস্ট এই 5 বছরে রিপেইমেন্ট অব্লিগেশন বেড়েছে 228%। আমরা চাইলেও খুব বেশি আর বাড়াতে পারবো না, লোন কিছু নিতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা দিয়ে ফুল ডেফিসিট ফাইন্যান্স করা যাবে না। সেখানে ইনোভেটিভ ফাইন্যান্সিং এ যেতে হবে, আর প্রায়োরিটাইজ রিঅ্যালোকেশনে যেতে হবে, যেটা হয়তো মুসলিম ভাইয়ারও বলবে, সবকিছু পাবলিক ফাইন্যান্সে করার দরকার নাই। যেখানে মিনিমাম কমার্শিয়াল রিটার্ন আছে, অনেক কিছুতে আছে, ইভেন হেলথ এডুকেশনেও কমার্শিয়াল রিটার্নের জায়গা অনেক আছে, এবং পৃথিবী জুড়ে অনেক এক্সাম্পল আছে। সেখানে আপনি পিপিপিতে যেতে হবে, সরকারি টাকা ব্যয় না করে। আর সরকারের যে এই ব্যাপক অ্যাসেটস, ব্রিজ থেকে শুরু করে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে বিভিন্ন স্টেট ওন এন্টারপ্রাইজ, এগুলোকে কিন্তু মনিটাইজ করা সম্ভব। সেখান থেকে আপনার ইনোভেটিভ ফাইন্যান্সিং আনতে হবে। এবং ফাইনালি আমি যেটা বলবো সেটা হলো ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি। আমি বাজেট 9,30,000 কোটি দেই, বা আগের জায়গায় 7,98,000 কোটি রাখি, আমার হেলথের বাজেট আমি ডাবল করি, আর এডুকেশনের ডাবল করি, বা ইনফ্রাস্ট্রাকচার ডাবল করি, সবই ভেস্তে যায় অর্থ বছরের শেষের দিকে বাস্তবায়নের সক্ষমতার অভাবে। আমরা আশা করব এবার বাজেটে বাস্তবায়নের সক্ষমতা, যেটা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি এবং এফিসিয়েন্সি, সেটার জন্য যথাযথ বরাদ্দ থাকবে।